হ্যালো সবাইকে, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই বায়োদাদা ইউটিউব চ্যানেলে। তো এর আগের ক্লাসে আমরা অযৌন জনন পর্যন্ত জেনেছি। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অঙ্গজ বংশবিস্তার। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটিও শুরু করি। তো দেখো অঙ্গজ বংশবিস্তার জিনিসটা কি। তো দেখো প্রথমে লিখে নিই এখানে আমি অঙ্গজ বংশবিস্তার। অঙ্গজ বংশবিস্তার, এই যে অঙ্গজ বংশবিস্তার এটা কিসের উপাংশ, এটা কিসের পাঠ, নাকি এটা হচ্ছে অযৌন জননের পাঠ। অঙ্গজ বংশবিস্তার একটি অযৌন জনন এর পদ্ধতি। অযৌন জননের পদ্ধতির মধ্যে পড়ছে এই অঙ্গজ বংশবিস্তার। অঙ্গজ বংশবিস্তার কাকে বলবো, নাকি এই অঙ্গজ বংশবিস্তার কথাটির মধ্যে লুকিয়ে আছে এই অঙ্গ কথাটি। অঙ্গ কথাটি এখানে লুকিয়ে আছে। অঙ্গ কথাটির অর্থ কী, নাকি আচ্ছা, তো এই অঙ্গজ বংশবিস্তার প্রধানত কাদের মধ্যে দেখা যায়, নাকি উদ্ভিদ উদ্ভিদ উদ্ভিদদের মধ্যে প্রধানত এই অঙ্গজ বংশবিস্তার লক্ষ্য করা যায়। এই যে অঙ্গজ বংশবিস্তার অর্থাৎ কোনো একটি উদ্ভিদ দেহ থেকে উদ্ভিদের কোনো একটি অঙ্গ স্বতঃস্ফূর্তভাবে উদ্ভিদ দেহ থেকে আলাদা হয়ে যে পুনরুৎপাদনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ দেহ সৃষ্টি করে তাকে আমরা বলবো অঙ্গজ বংশবিস্তার। অর্থাৎ যে অযৌন জননের মাধ্যমে কোনো একটি উদ্ভিদ দেহ থেকে কোনো একটি উপাংশ উদ্ভিদ দেহ থেকে অর্থাৎ জনিত্রী উদ্ভিদ দেহ জনিত্রী উদ্ভিদ দেহ জনিত্রী উদ্ভিদ দেহ এই জনিত্রী উদ্ভিদ দেহ থেকে কি বিচ্ছিন্ন হয়ে জনিত্রী উদ্ভিদ দেহ থেকে জনিত্রী উদ্ভিদ দেহের কোনো একটি অঙ্গ বিচ্ছিন্ন হয়ে কোনো একটি অঙ্গটা কি হচ্ছে, নাকি বিচ্ছিন্ন হয়ে কি সৃষ্টি করছে, নাকি এক পুনরুৎপাদনের মাধ্যমে। এই পুরো টপিকটা কিসের মাধ্যমে করছে, নাকি পুনরুৎপাদনের মাধ্যমে। পুনরুৎপাদন পদ্ধতির মাধ্যমে কি করছে, পুনরুৎপাদন পদ্ধতির মাধ্যমে একটি নতুন পূর্ণাঙ্গ অপত্য উদ্ভিদ দেহের সৃষ্টি। আই থিঙ্ক ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ অঙ্গজ বংশবিস্তার হলো যে কোনো একটা জনিত্রী উদ্ভিদ দেহ থেকে জনিত্রী উদ্ভিদ দেহের কোনো একটি অঙ্গ উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পুনরুৎপাদনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ অপত্য উদ্ভিদ দেহ সৃষ্টি করে। এই পদ্ধতিটাকেই বলবো আমরা অঙ্গজ বংশবিস্তার। এবার অঙ্গজ বংশবিস্তারের প্রকারভেদ আমাদের জানতে হবে। অঙ্গজ বংশবিস্তারের প্রকারভেদ, অঙ্গজ বংশবিস্তার কয় প্রকার, নাকি এটি হচ্ছে দুই প্রকার। কি কি, নাকি প্রথম যে প্রকারটা সেটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার। প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার। এবং দ্বিতীয় যে প্রকারটা সেটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার। ঠিক, তো প্রকারভেদ কী কী, নাকি প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার এবং কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার। এবার আমরা এক এক করে এদের প্রকারভেদগুলি ডিটেলসে আলোচনা করব। তো দেখো, এই যে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার কথাটার মধ্যে আমরা কি পাচ্ছি, নাকি প্রকৃতিকে খুঁজে পাচ্ছি। প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার অর্থাৎ যেটা প্রকৃতিতে হচ্ছে, প্রকৃতির মাধ্যমে কোনো কিছুর সাহায্য ছাড়া প্রকৃতির মাধ্যমে যে অঙ্গজ বংশবিস্তার ঘটে সেটাকে আমরা বলবো প্রাকৃতিক বংশবিস্তার। কি বলবো, নাকি প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার বলবো। আচ্ছা, অঙ্গজ বংশবিস্তার তো জানলাম যে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার এবং কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার অর্থাৎ দুই প্রকার। কিন্তু এই যে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার এটারও কিন্তু কয়েকটি প্রকারভেদ আছে। কি কি, নাকি এটি প্রধানত তিন প্রকার।
এটি প্রধানত 3 প্রকার। কি কি? প্রথম যে প্রকারটা সেটা হচ্ছে মূলের মাধ্যমে। কিসের মাধ্যমে ঘটে? নাকি মূলের মাধ্যমে। মূলের মাধ্যমে। দ্বিতীয় যে প্রকারটা সেটা হচ্ছে কাণ্ডের মাধ্যমে। এবং তৃতীয় যে প্রকারটা সেটা হচ্ছে পাতার মাধ্যমে। পাতার মাধ্যমে। দেখো তোমাদের জন্য একটা মোটামুটি ছবি এঁকে নিয়েছি। অর্থাৎ এই যে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার একটি উদ্ভিদের মধ্যে, এই যে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার কী কী পদ্ধতিতে হতে পারে? আমরা প্রথমে জানলাম মূলের মাধ্যমে। মূল মানে কি? এই যে জড়গুলোকে আমরা চলতি ভাষায় যেটা বলি, এই মূলের মাধ্যমেও কিন্তু অঙ্গজ বংশবিস্তার ঘটে। অর্থাৎ এই মূলগুলো এখান থেকে একটা অন্য জায়গায় গেলে সেখান থেকেও একটা নতুন উদ্ভিদ সৃষ্টি হবে। 2 নম্বর হচ্ছে কাণ্ডের মাধ্যমে। অর্থাৎ এই যে কাণ্ড, মূলের কাণ্ডের মাধ্যমেও কিন্তু অঙ্গজ বংশবিস্তার ঘটে। লাস্ট হচ্ছে পাতার মাধ্যমে। অর্থাৎ এই যে পাতার মাধ্যমেও কিন্তু অঙ্গজ বংশবিস্তার ঘটে। তো দেখো প্রথমে মূলের মাধ্যমে আমরা আলোচনা করি। মূলের মাধ্যমে কীরকম? নাকি এটা যদি একটি আলুর গাছ এরকম যদি হয়, এরকম আলুর একটা গাছ আছে, উপরে পাতা টাতা আছে, ঠিক আছে? ছবি আমি কিন্তু ভালো পারি না, আচ্ছা যা হয়েছে। এই যে ধরে নাও এটা একটা কিসের গাছ? এটা একটা হচ্ছে আলুর গাছ। আলুকে ইংরেজিতে কি বলে? পোটেটো। যাই হোক, তো এই যে আলুটা আছে, আলুর মধ্যে কিন্তু তোমরা দেখবে, লক্ষ্য করবে, যখন বাবা বাড়িতে আলু কিনে আনে তখন কিন্তু এই আলুর মধ্যেও কিন্তু ছোট ছোট কি থাকে? এই মূল থাকে। এই যে মূলগুলো থাকে, এগুলো এখান থেকে একটা মূল এইখানে চলে গেল, এইখানে গিয়ে কি করবে? এইখানে একটা ছোট্ট আলু তৈরি করবে। এই যে আলুটা, এটা ধীরে ধীরে বড় হবে এবং এখান থেকে চারা গাছ তৈরি হবে, আর একটা এখান থেকেও নতুন আলুর গাছ উঠে যাবে। তারপরে এইখান থেকে এই জড়টা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ জড় দুটো এইখান থেকে কেটে যাবে। আর এই যে আলুর গাছটা, এইটাও সেম এইটার মতো হয়ে যাবে, অর্থাৎ আলুর গাছটা বড় হয়ে যাবে। বোঝা গেছে? অর্থাৎ মূলের মাধ্যমে, মাটির নিচে যে মূলগুলো থাকে সেগুলোর মাধ্যমেও কিন্তু অঙ্গজ বংশবিস্তার ঘটে। মূল কি? নাকি উদ্ভিদের একটি অঙ্গ। এবার এই মূলের মাধ্যমে যে অঙ্গজ বংশবিস্তার হচ্ছে, এর একটি উদাহরণ সম্পর্কে আমরা জানব। উদাহরণগুলোই মাস্ট। তো এই মূলের মাধ্যমে অঙ্গজ বংশবিস্তারের একটা উদাহরণ কি হতে পারে? নাকি আলু, মাস্ট। রাঙা আলু, একে বলবো আমরা রাঙা আলু বা মিষ্টি আলু। রাঙা আলু বা মিষ্টি আলু, ঠিক। এরপরে তো আমাদের মূলের মাধ্যমে হয়ে গেল। এবার দেখব কাণ্ডের মাধ্যমে। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে কাণ্ডের মাধ্যমে। কাণ্ড, উদ্ভিদের এই কাণ্ডের মাধ্যমে কিন্তু অঙ্গজ বংশবিস্তার ঘটে। যেমন কচুরিপানাকে আমরা উদাহরণ হিসেবে ধরবো এবং কচুরিপানাটাই আলোচনা করব। তো দেখো এখানে যদি এরকম একটা আমরা জলের মধ্যে ভাসতে দেখেছি, এটা যদি জল হয়, জলের মধ্যে এখানে একটা কচুরিপানার এই যে এইভাবে অগোছালো থাকে সব কচুরিপানার পাতাগুলো। ধরে নাও এটা একটা হচ্ছে কচুরিপানার গাছ। এবার এই যে কচুরিপানার কাণ্ডটা আছে, জলের মধ্যে ভাসছে, এটা মূল। এই কাণ্ডের মাধ্যমে এখান থেকে একটা কাণ্ড বেরিয়ে যাবে, এইভাবে এখান থেকে একটা কাণ্ড বেরিয়ে যাবে এবং এই কাণ্ডটাই এখানে আবার এইভাবে জড় সৃষ্টি হবে এবং এখান থেকে একটি নতুন কচুরিপানার গাছ সৃষ্টি হবে। এবং এক সময় কি হবে?
নাকি এই কাণ্ডটা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে এই নিজের জায়গায় চলে যাবে, এই নিজের জায়গায় চলে যাবে, অর্থাৎ একটি জনিত্রী উদ্ভিদ দেহ থেকে একটি নতুন অপত্য উদ্ভিদ দেহ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ কাণ্ডের মাধ্যমে অঙ্গজ বংশবিস্তার ঘটছে। তো এক্ষেত্রে উদাহরণ কি হয়ে গেল আমাদের একটা, এক্ষেত্রে উদাহরণ হয়ে গেল কচুরিপানা। কচুরিপানা। আর কচুরিপানার এই প্রকার কাণ্ডকে কি বলা হয়? এই প্রকার কাণ্ডকে বলা হয় অর্ধবায়বীয় কাণ্ড। ঠিক আছে, কি বলবো? এই প্রকার কাণ্ডকে আমরা বলবো অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধবায়বীয় কাণ্ড বলবো এই প্রকার কাণ্ডকে। আর এই প্রকার কাণ্ডের মাধ্যমে যে অঙ্গজ বংশবিস্তার ঘটছে, এই অঙ্গজ বংশবিস্তারের কাণ্ডটাকে বলা হবে খর্বধাবক। খর্বধাবক। তো এই গেল আমাদের কাণ্ডের মাধ্যমে অঙ্গজ বংশবিস্তার। নেক্সট 3 নম্বর যে অঙ্গজ বংশবিস্তার, সেটা হচ্ছে পাতার মাধ্যমে। পাতার মাধ্যমে অঙ্গজ বংশবিস্তার। তোমরা প্রত্যেকে শুনে থাকবে যে কচুরিপানার পাতাকে এক জায়গা থেকে উঠিয়ে এনে, কচুরিপানার গাছ থেকে পাতাটাকে ভেঙে এনে যদি মাটিতে এক জায়গায় ফেলে দিই, তো সেখান থেকে নাকি গাছ তৈরি হয়ে যায় কচুরিপানার। তো সেটা কি বাস্তব? হ্যাঁ, বাস্তব। অর্থাৎ এটা যদি হয় কচুরিপানার পাতা, যদি হয় এটা, তাহলে এখান থেকে কি হবে? নাকি এই কচুরিপানার পাতাটি থেকে, পাতাটার পাশে এখান থেকে এখানে একটা চারাগাছ সৃষ্টি হবে, এইখানে এইভাবে একটা চারাগাছ সৃষ্টি হবে, এইখানে একটা চারাগাছ সৃষ্টি হবে। এইভাবে পাতাটার ধার গেয়ে, পাতাটার চারদিকের ধার গেয়ে একটা করে চারাগাছ সৃষ্টি হবে। আর চারাগাছগুলো এখান থেকে বিচ্ছিন্ন হয়ে একটা কচুরিপানার গাছ সৃষ্টি করবে, প্রতিটি চারাগাছ। এই প্রকার অঙ্গজ বংশবিস্তারকে বলা হয়। আচ্ছা, তো এই প্রকার প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার কীভাবে হয়? নাকি পাতার মাধ্যমে ঘটে থাকে। তো এইগুলো আমাদের পাতার মাধ্যমে। পাতার মাধ্যমে তাহলে উদাহরণ কি হয়ে গেল? উদাহরণ হয়ে গেল আমাদের একটা, উদাহরণ হয়ে গেল পাথরকুচি। এই আমি এটা কচুরিপানা বললাম নাকি? না না, কচুরিপানা না, পাথরকুচি। এটা পাতা কিসের পাতা? পাথরকুচির পাতা। কচুরিপানা তো হয়ে গেল কাণ্ডের মাধ্যমে। তো পাথরকুচি পাতার মধ্যে এই অঙ্গজ বংশবিস্তার দেখা যায়। এবার আমরা জানব কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার সম্পর্কে। কৃত্রিম অঙ্গজ বংশবিস্তারেরও আবার কয়েকটি পদ্ধতি আছে। কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার 3 প্রকারের হয়, 3টি পদ্ধতিতে হয়ে থাকে। যেমন আমরা জানলাম প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারও 3টি পদ্ধতি হয়ে থাকে, তেমন কৃত্রিম অঙ্গজ বংশবিস্তারও 3টি পদ্ধতি হয়ে থাকে। কী কী সেগুলো? নাকি প্রথম যে পদ্ধতিটা, সেটা হচ্ছে শাখা কলম। শাখা কলম বা কাটিং। শাখা কলম বা কাটিং। দ্বিতীয় যে পদ্ধতিটা, দ্বিতীয় প্রকারটি হলো জোড়া কলম। জোড়া কলম বা ক্রাফটিং। অ্যান্ড লাস্ট তৃতীয় যে পদ্ধতিটা, সেটা হচ্ছে অণুবিস্তারণ। অণুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো প্রোপাগেশন। তো চলো এক এক করে এগুলো সম্বন্ধেও আমরা জানি। দেখো, প্রথম যেটা হচ্ছে শাখা কলম। কলম বা কাটিং। চলো, শাখা কলম বা কাটিং কাকে বলবো? দেখো, একটি উদ্ভিদ আছে, উদ্ভিদ,
এই উদ্ভিদটা এত বড় আছে, জাস্ট এক্সাম্পল, এই উদ্ভিদটার কোনো একটা কাণ্ডকে কেটে নিয়ে, কোনো একটি ডালকে কেটে নিয়ে এখান বরাবর এখানে কি করলাম, এখানে আমি কেটে নিলাম। এই কাণ্ডটা যে এখান থেকে আসলো, এইটাকে আমি নিয়ে গিয়ে এইখানে কোনো একটা জায়গায় পুঁতে দিলাম। এবার এই যে ডালটা কি হবে, নাকি এখান থেকে ধীরে 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 জড় তৈরি হবে, ধীরে 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 পাতা তৈরি হবে, যদি আমরা এটার যত্ন নিই, জল দিই, তারপরেই পাতা তৈরি হবে। এবং এক সময় এই গাছটি, এই ডালটিও এই পুরো জনিত্রী উদ্ভিদটির সমান হয়ে যাবে। তো এখান থেকে আমরা কী বুঝলাম, নাকি শাখা কলমে কোনো একটি উদ্ভিদ, ধরে নাও সেটার কোনো বীজ হয় না, তো সেখান থেকে সেই উদ্ভিদের বংশ প্রজাতিকে বজায় রাখার জন্য আমরা কি করব, নাকি সেই ডালটাকে কেটে নিয়ে মাটিতে পুঁতে দিব, এবং সেটাকে যদি আমরা যত্ন নিই তাহলে সেখান থেকে একটি নতুন অপত্য উদ্ভিদ দেহের সৃষ্টি হবে। এই প্রকার অঙ্গজ বংশবিস্তারকে আমরা বলবো শাখা কলম বা কাটিং। এবার এর কিছু উদাহরণ সম্পর্কে আমাদের জানতে হবে। তো উদাহরণ কি হতে পারে এর উদাহরণ? আচ্ছা, তার আগে বলে দিই, উদাহরণের আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা বলতে ভুলে গেলাম, যে এখানেই শেষ নয়। শাখা কলম বা কাটিং কিন্তু 3টি প্রক্রিয়ায় হতে পারে। যেমন একটি যে প্রক্রিয়া, ক দিয়ে লিখি, একটি প্রক্রিয়া হচ্ছে মূলের মাধ্যমে, মূলের শাখা কলম, মূলের শাখা কলম, অর্থাৎ মূল থেকে, মূল কেটে নিয়ে একটি গাছের মূলকে কেটে নিয়ে অন্য জায়গায় স্থাপন করলে যে উদ্ভিদ তৈরি হয়, সেই প্রকার উদ্ভিদ অঙ্গজ বংশবিস্তারকে বলবো আমরা শাখা। মূলের মাধ্যমে সেটি অঙ্গজ বংশবিস্তার হয়ে থাকে। তো এর উদাহরণ সম্পর্কে জানবো। এর কয়েকটি উদাহরণ হলো, যেমন কমলা লেবু, দ্বিতীয় পাতিলেবু, প্রভৃতি। অর্থাৎ মূলের শাখা কলমে সব লেবু, কমলা লেবু, পাতিলেবু, যা লেবু মনে আসবে লিখে দিবে, মজা করলাম। আচ্ছা, তো দ্বিতীয় শাখা কলমটি হচ্ছে কাণ্ডের মাধ্যমে। কি বললাম? কাণ্ডের মাধ্যমে। আচ্ছা, কাণ্ডের মাধ্যমে কি, নাকি উদ্ভিদের কাণ্ড থেকে, এটাও বলতে হবে নাকি? তো কাণ্ডের মাধ্যমে শাখা কলমের কয়েকটি উদাহরণ আমরা জেনে নিই। তো প্রথম যে উদাহরণটা, সেটা হচ্ছে গোলাপ। আমাকেও তো দেখে বলতে হয়, কার মনে থাকে? গোলাপ। দ্বিতীয় আখ, আর কি আছে দেখি, চা আছে, জবা ফুলকে আবার ভুলতে পারি নাকি, ইত্যাদি। আচ্ছা, তো এগুলো কাণ্ডের মাধ্যমে, গোলাপ ফুলের একটি ডালকে কেটে এনে মাটিতে পুঁতে দিবা, দেখবা সেখান থেকে গোলাপ গাছ তৈরি হয়ে গেছে, তোমার দরকার লাগবে যদি। আখ, কুশিয়াল গাছ চিনো তো, এই যে এমনি করে দাঁত দিয়ে ছিঁড়ে খাই ওটা, যদিও এখন তো সব রস হয়ে গেছে, হ্যাঁ। তো আখের ক্ষেত্রেও আখের কাণ্ড একটা কেটে নিয়ে চলে আসো কারো জমি থেকে, বাড়িতে পুঁতে দাও, সেখান থেকে দেখবে গাছ হয়ে গেছে। চা, সকালবেলা যে উঠে খাও চা, সেটাও এই কাণ্ডের মাধ্যমে, কাণ্ডের শাখা কলম, মাধ্যমে কেন লিখলাম কাণ্ডের শাখা কলম হয় চায়ের ক্ষেত্রেও, জবা একটি ফুল, যদি না জানো বলে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে গ নাম্বার, পাতার শাখা কলম, মাধ্যমে কি বুঝছি, শাখা কলম। পাতার শাখা কলমের কয়েকটি উদাহরণ সম্পর্কে জানবো। যেমন একটি হচ্ছে পাথরকুচি। এর নাম পাথরকুচি যে কে রেখেছিল? পাথরে জন্ম হয় নাকি? তো পাথরকুচি, রেগোনিয়া কোন গাছ রে বাবা, ইত্যাদি।
এই রেগোনিয়া কোন গাছ জানলে পরে কেউ কমেন্টে বলে দেও তো, রেগোনিয়া কোন গাছ আমি জানি না। আচ্ছা, তো এই গেল আমাদের শাখা কলম বা কাটিং। এবারে আমাদের জানতে হবে, আচ্ছা এটাকে টিক দিয়ে দিই নাহলে ভুলে যাব। হ্যাঁ, এবার দুবার আমাকে বলতে হবে। 2 নাম্বার জোড়া কলম, জোড়া কলম, কলম কলম বা গ্রাফটিং। তোমরা কলম কথাটা শুনে থাকবে, এই যে বলে না কলম গাছ, কলম গাছ, ওটাই। আচ্ছা, তো জোড়া কলম বা গ্রাফটিং কি? ধরো কোনো একটা উদ্ভিদ আছে, ঠিক আছে, এবার উদ্ভিদটার আছে তো মাটিটা ভালো, উদ্ভিদের মাটিটা ভালো, উদ্ভিদের মাটিটা জ্বর পর্যন্ত এখান থেকে ভালো আছে সব, কিন্তু উপরের যে ডালপালা সেখানে কোনো ফল টল দেয় না, পুরো হ্যাংলা। তো সেখানে কি করবে নাকি, এই যে ধরো এই গাছটা ফল টল উপরে কিছু দেয় না, কিন্তু মাটি আছে হ্যাভি সারওয়ালা, তো কী করবে, এটাকে কেটে ফেল, ভাগ তুই, একে ভাগিয়ে দিবে। আর কি করবে, যে কোনো একটি বেচারা গাছ আছে মাটিটা ভালো নেই, মাটি কিনাই ভালো নাই, তো গাছটাকে কি করা যাবে, কিন্তু ফল দেয় হ্যাভি। তো এই যে এইটুকু এর এখানটাকে কেটে ফেল, আর এই যে ফলওয়ালা জায়গাটা এইটাকে উঠিয়ে এনে এইখানে দিবে সেটিং করে, তাহলে কি হবে নাকি মাটিও ভালো আর উদ্ভিদের জাতটাও ভালো, তো এখান থেকে আমি বেশি ফসল পাবো, বেশি ফলন পাবো, রেজাল্ট ভালো পাবো। তাই সেক্ষেত্রে এই জোড়া কলম করা হয়। আর আচ্ছা, আরেকবার ফ্রেশ করে আঁকি একটা, এইটা আমাদের উদ্ভিদ, এইটা গাছ, এইটা আমাদের হচ্ছে মূল, এইটা ডালপালা। ওকে ওকে, এই যে যেটা নিচের উদ্ভিদ জড় মূল সহ কাণ্ডকে বলা হবে আমাদের, একে বলবো আমরা স্টক। স্টক কথাটা কিভাবে মনে রাখবেন নাকি, একে তো মাটি থেকে আর ওঠা যাবে না, মাটি থেকে উঠে জায়গাতে অন্য কোনো গাছের মাথাতে বসে দেওয়া যাবে না, তো এই সবসময় স্টক আছে, স্টক বিজনেস, ঠিক আছে, স্টক। আর ওপরে যে এটা একে বলা হবে সিয়ন, সিয়ন, সিয়ন। এই সিয়ন, এই সিয়নটা কি, এটি নাকি, এই সিয়নটা হচ্ছে অতি উন্নত। তোমার পরীক্ষায় কোশ্চেন হবে যে স্টক এবং সিয়নের মধ্যে, জোড়া কলম বা গ্রাফটিংয়ে স্টক ও সিয়নের মধ্যে কোনটি বেশি উন্নত, উত্তর তুমি দিবে সিয়ন। তো এইগুলো আমাদের 2 নাম্বার জোড়া কলম। এবার আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে অনুবিস্তারণ। 3 নাম্বার অনুবিস্তারণ, বিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন, মাইক্রো প্রোপাগেশন, মাইক্রো প্রোপাগেশন। আচ্ছা, তো অনুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশনে কী হয় নাকি, এখানে কোনো একটি উদ্ভিদের পাতা থেকে একটি কোষ বের করা হয়, সেই কোষ থেকে কি করা হয়, এই সংজ্ঞাটা হচ্ছে যে যে কৃত্রিম জনন পদ্ধতিতে, যে কৃত্রিম জনন পদ্ধতিতে কলা বা কোষ পালন করলে, কলা বা কোষ, কলার এক নাম কোষ, একে পালন করা হয়, এই পদ্ধতিতে কলা বা কোষ পালন করা হয়, যেমন পশু পাখি পালন করা হয় তেমনই কলা বা কোষ উদ্ভিদের ক্ষেত্রে পালন করা হয় অঙ্গজ বংশবিস্তারের ক্ষেত্রে, সেখান থেকে পালন করে একটি নতুন পূর্ণাঙ্গ উদ্ভিদ উৎপন্ন করা হয়, এই পদ্ধতিকে বলা হয় অনুবিস্তারণ। অর্থাৎ কলা বা কোষ পালন করে যে পূর্ণাঙ্গ উদ্ভিদ পাওয়া যায় ডাক্তারি হাতের লেখা লিখে দিলাম, তাকেই আমরা বলবো অনুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন। অনুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশনে তোমার ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে যে অনুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশনের ক্রম লিখো, ক্রম, অর্থাৎ কী ধাপে ধাপে, যেমন যৌনক্রম আমরা পড়েছি সেটাই। তো প্রথম যে ধাপটা সেটা হচ্ছে
অর্থাৎ তোমাকে বলবে রেখাচিত্রের মাধ্যমে এই অণু বিস্তারণ বা মাইক্রোপ্রপাগেশন ব্যাখ্যা করো। তো রেখাচিত্রটা যেটা আমি বলছি সেটাই তোমরা পড়বে, যেটা হচ্ছে প্রথম হচ্ছে এক্সপ্লান্ট। এটা তোমরা বইয়েও পেয়ে যাবে বা আমি যেটা লিখে দিচ্ছি সেটা পড়লেও হবে। এক্সপ্লান্ট, তারপরে হচ্ছে কর্ষণ, এক্সপ্লান্টের পরে কর্ষণ। নেক্সট ক্যালাস গঠন, নেক্সট অ্যামিব্রয়েড গঠন, এখানে লিখি তাই তো? আচ্ছা, তারপরে হচ্ছে প্লান্টলেট গঠন। এক এক করে বলবো এগুলো কি। কতক্ষণ ক্লাস হয়েছে? 25 মিনিট মাত্র, এত তাড়াতাড়ি? আচ্ছা, প্লান্টলেট গঠন। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল কী হবে? পরিণত উদ্ভিদ। ওকে, তো কী হলো? এখান থেকে শুরু হলো, এখানে এসে শেষ হলো। এই যে এখান থেকে গিয়ে আবার এখান থেকে আসবে না কিন্তু, এই যে তীর চিহ্ন দেওয়া আছে এইভাবে। এখানে আমার জায়গা হচ্ছিল না তাই এদিকে করে দিয়েছি। এক্সপ্লান্টে কী হচ্ছে নাকি একটি গাছের পাতা থেকে এক্সপ্লান্ট অর্থাৎ কোষ বা কলাটাকে নেওয়া হচ্ছে, সেটাকে কি হচ্ছে? কর্ষণ করা হচ্ছে। কর্ষণ অর্থাৎ কর্ষণ কথার অর্থ হলো চাষ। আমরা যে বলি না জমি চাষবাস করি, ওটাকেই ভালো ভাষায় বলা হয় কর্ষণ। আমার একটা বন্ধু বলতো বিজ্ঞানের ভাষায় একে বলা হয় কর্ষণ, ঠিক আছে? ওই কথায় কথায় বিজ্ঞানের ভাষা ওর চাই, তো ওটাকেই যদি ওর ভাষায় বলি তো বিজ্ঞানের ভাষায় একে বলা হয় চাষবাসকে বলা হয় কর্ষণ। নেক্সট হচ্ছে ক্যালাস গঠন। কর্ষণ জলের মধ্যে একে একটা জায়গায় রেখে দেওয়া হয়, চাষবাস করা হয়। তারপর ক্যালাস গঠন, সেখান থেকে ওই যে কর্ষণ করা হলো কোষটাকে, সেখান থেকে একটা ক্যালাস গঠন হবে। ক্যালাসটা থেকে অ্যামিব্রয়েড গঠন হবে। অ্যামিব্রয়েডগুলো নতুন গাছ সৃষ্টিতে অ্যামিব্রয়েডগুলো সাহায্য করবে। অ্যামিব্রয়েড থেকে প্লান্টলেট গঠন, একটা চোঙের মতো একটা তৈরি করা হয়। এটার যদি চং হয়, এখানে মাটির মধ্যে একটা উদ্ভিদ তৈরি হবে। উদ্ভিদটাকে এখানে ঢাকনা দিয়ে এইভাবে, কেমন ঢাকনা হলো রে, যাই হোক বুঝতে পারলেই হলো, ঢাকনা দিয়ে বন্ধ করে দেবে। তোমাদের বইয়ের মধ্যে দেখবে ছবি আছে, ছায়া প্রকাশনীর বই বা যার বই পড়ছো পড়ো। তো প্লান্টলেট গঠন হচ্ছে, তারপর প্লান্টলেট থেকে নতুন পরিণত উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। এর একটা সুবিধা আছে, কি যে সুবিধা জানো? যে এখান থেকে পছন্দমাফিক ভ্যারাইটির তোমার যে উদ্ভিদটা পছন্দ, তার চারা গাছ পাচ্ছ না, কোনো ব্যাপার না, এই অণু বিস্তারণ বা মাইক্রো প্রপাগেশন পদ্ধতি ব্যবহার করবে, পেয়ে যাবে। পছন্দমাফিক ভ্যারাইটির উদ্ভিদ দ্রুত বংশবিস্তার ঘটানো যায়। আর কলা কর্ষণের সমবৈশিষ্ট্য সম্পন্ন ও রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি সম্ভব। এর দ্বারা বন্ধা উদ্ভিদের বংশবৃদ্ধি সম্ভব। বন্ধা উদ্ভিদের বৈশিষ্ট্য। আচ্ছা, বন্ধা কথাটির অর্থ কি? বন্ধা কি হলো গো? বন্ধা বাড়ান গিয়ে। আচ্ছা, বন্ধা কথাটির অর্থ কি? এই বন্ধা কথাটির অর্থ হলো যে উদ্ভিদটার কি হয় না নাকি বংশ বিস্তার হয় না, সেই উদ্ভিদটাকে বলা হচ্ছে বন্ধা। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। এত দূর পড়ার দেখার জন্য যারা এখনও পর্যন্ত আছো আমার ভিডিওতে, তাদেরকে থ্যাংক ইউ। তো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। আর ক্লাসটি বুঝতে পারলে ক্লাসটিতে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাও। আর ক্লাসটি কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাও, কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। তো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। টাটা।